দাবি আদায় না হয় কুয়েটের উপাচার্যের বাসভবনে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার। বগুড়ার দুপচাচিয়ায় ব্যাটারি চালিত অটো ভ্যানে ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলে ৩ জন নিহত, আহত ৪। এবং বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি রাজধানীর বাজারে, বেড়েছে ডিম, মুরগি, মাছ, মাংসের দাম। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ৬ দফা দাবি আদায় না হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৮টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাসভবনের সামনে যায় শিক্ষার্থীরা। পরে বাসভবনের গেইটে তালা দেওয়া হয়। এর আগে গত বুধবার কুয়েটের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পাশাপাশি উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দেওয়া হয়। এদিকে বুধবার সিন্ডিকেটের জরুরি সভার মাধ্যমে শিক্ষার্থীদের বেশ কিছু দাবি মেনে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে শৈলকুপায় রামচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। বাকি দুজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই ৩ জনকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। রাজধানীর খিলগাঁও এলাকায় করাতকল ও গাড়ির গ্যারেজে লাগা ভয়াবহ আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। গতরাতে ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ছাড়াও রাবারের কাঁচামালের গোডাউন রয়েছে। আগুনের ঘটনায় কয়েকটি বিকট শব্দ শুনতে পাওয়া যায়। তাদের ধারণা, গ্যারেজে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু গাড়ি বের করা গেলেও অনেক গাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন তারা। ডিলারদের সিন্ডিকেটের কারণে বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে। শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকার দামও রয়েছে হাতের নাগালে। তবে বেড়েছে ডিম, মুরগি, মাংস, মাছের দাম। ক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারসাজিতে অতিষ্ঠ তারা। এ বিষয়ে সরকারের উদাসীনতার কঠোর সমালোচনাও করেন অনেকে। জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপায়ণ হাউজিং অ্যাসেস্ট লিমিটেড রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়াম প্রজেক্টে আয়োজন করে প্রাণের ২১শে প্রত্যয় মেলার। প্রভাত ফেরির মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ ছোট বড় সকলের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলা ও বাহারি খাবারের। সাব্বির রহমানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
ফুল, ফল, ঔষধি ও শোভাবর্ধক বিভিন্ন রকম গাছগাছালির সমাহারে সবুজের মধ্যে এক অপরূপ মহিমা নিয়ে রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে সবুজের এই মেলা। বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরায় ম্যাজিস্ট্রিক পেরিফেরাল রোডে শুরু হয় এই মেলা, চলবে ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করেছে ১১টি বিখ্যাত নার্সারি। গিফট পার্টনার হিসাবে এসেছে দেশের অন্যতম কুকওয়ার ব্র্যান্ড SKB কুকওয়ার্স এবং ফুড পার্টনার হিসাবে আসছে দেশের সুপরিচিত বেকারি কুপার্স, নাইল বিস্ট্রো ও উত্তরা পিঠাঘর। বৃক্ষমেলা চলাকালে আগত ক্রেতারা বলছেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পরিবেশের অকৃত্রিম সঙ্গী। সবার উচিত গাছের প্রতি যত্নশীল হওয়া, যাতে পরবর্তী প্রজন্ম একটি স্বাস্থ্যকর জীবনযাপন করার সুযোগ পায়। এই আয়োজনটাও সত্যিকার অর্থেই বেশ চমকপ্রদ এবং এর মাঝে মাঝে করলে এখানে যারা বসবাস করে তাদের একঘেয়েমি যেমন কেটে যাবে, তেমনি তারা অনেক রকমের ইন্সপিরেশনও পেতে পারে। এমনিতে আমাদের রূপায়ণের ভেতরে পরিবেশ অনেক সুন্দর, তার মধ্যে এরকম একটা কার্নিভাল তো অনেক আসলে ভালো লাগার একটা বিষয়। এই রূপায়ণ সিটিতে যারা বসবাস করবে দীর্ঘদিন, তাদেরকে সবুজায়নে এখানে ফুল ও ফল এবং ঔষধি এই সমস্ত গাছ দিয়ে সবুজে ঘেরা এই রূপায়ণ সিটি ভালো লাগছে। এ সময় রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটি উত্তরা এই ইট পাথরের জঙ্গল হয়ে ওঠা শহরের বুকে একখণ্ড প্রশান্তির পরশ নিয়ে এসেছে। আমাদের ইটকাট পাথরের যে জঞ্জাল থেকে বেরিয়ে আসার জন্য চিরায়ত আকাঙ্ক্ষা, সেটাই কিন্তু রূপায়ণ সিটি বুকে ধারণ করছে। আজকে যে রূপায়ণ সিটি গ্রিন কার্নিভালটা শুরু হচ্ছে, এটা ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির অনুষ্ঠিত হবে, এক সপ্তাহব্যাপী। এখানে কিন্তু আমরা ফুল, ফল, ঔষধি বৃক্ষ, এমনকি বিভিন্ন শোভাবর্ধনকারী বিভিন্ন গাছপালা, প্লান্টসের সন্নিবেশন ঘটিয়েছি এবং এর ফলে কিন্তু আপনি দেখতে পাবেন যে ফুল, ফল, ঔষধি বৃক্ষ সহ এই যে এত বড় একটা সবুজের মধ্যে আবার সবুজের আবাস, এটার দ্বারা কিন্তু আমরা মানুষের ওই যে কথাটা বললাম মনোজাগতিক বিকাশ, তারই একটা বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছি। দেশে একমাত্র রূপায়ণ সিটি উত্তরা ৬৩% খোলা জায়গা নিয়ে গড়ে ওঠা প্রকৃতির সঙ্গে নাগরিক সুবিধার মেলবন্ধন বলেও জানালেন অমিত চক্রবর্তী। আবাসন হলো মনের খোরাক যেখানে আছে সেই জায়গায় সেইভাবে নিজের মতো করে তৈরি করা। তো আমরা শুধুমাত্র স্কোয়ার ফিট স্টোরি না, বিয়ন্ড দ্য স্কোয়ার ফিট স্টোরি, অর্থাৎ স্কোয়ার ফিটের বাইরেও যেন মানুষ চিন্তা করতে পারে, যেন সকালে উঠে পাখির কলকাকলি সে শুনতে পায় এবং হাঁটতে গিয়ে যেন তার সমমনা মানুষের সাথে তার দেখা হয়, একজন আরেকজনের দুঃখে সমব্যথী হয়। তো এই বিষয়গুলোকে নিশ্চিত করার লক্ষ্যেই আসলে এই ধরনের উদ্যোগ। কর্তৃপক্ষের আন্তরিকতা ও দক্ষতায় রুচিশীল নানা আয়োজনে রূপায়ণ সিটি এরই মধ্যেই রুচিশীল নাগরিকদের পছন্দের শীর্ষ আবাসন হয়ে উঠেছে। এখানে সম্মানিত বাসিন্দারা যারা আছেন, সবুজায়নে তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য এই গ্রিন কার্নিভাল উপলক্ষে কিন্তু আমরা এখানে একটা গ্রিন ব্যালকনি কম্পিটিশন আমরা ঘোষণা করেছি। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার ক্যানিগঞ্জে আকসাইল জ্ঞান চর্চা সমিতির উদ্যোগে গোলাম আবেদিন মাস্টার ও রেফাতুন্নেসা গ্রন্থাগার পাঠক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আকসাইল জ্ঞান চর্চা সমিতির কার্যালয়ে সংগঠনটির সভাপতি আবু তালেব মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অপু সুলতান ও সাংগঠনিক সম্পাদক আলম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স শাখা বিএনপির সহ সভাপতি মমতাজ আলো। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ঢাকা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। এবার সারা বাংলা প্রসঙ্গ। লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য কমেছে, কিন্তু জনবল সংকটের কারণে এখনও কমেনি সেবা গ্রহীতাদের ভোগান্তি। তবে আগের তুলনায় অনেক স্বস্তিতে পাসপোর্ট পাওয়া যাচ্ছে বলে জানান সাধারণ মানুষ। ডালিম কুমার দাস টিটুর রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম, ক্যামেরা ছিলেন সুজন দাস। লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে নেই দালালের দৌরাত্ম্য, নেই দুয়ারে দুয়ারে দালালের আনাগোনা। আগের চেয়ে অনেকটাই পরিচ্ছন্ন পরিবেশে সেবা নিচ্ছেন পাসপোর্ট প্রত্যাশীরা। তবে লোকবল সংকটে প্রত্যাশিত সুফল মিলছে না নতুন উদ্যোগের।
সেবা গ্রহীতারা জানান, আগে দালাল ছাড়া কোনো কাজই হতো না পাসপোর্ট অফিসে। সেখান থেকে বেরিয়ে এলেও লোকবল সংকট এবং মাঝে মাঝে এনআইডি ও জন্ম নিবন্ধন লিঙ্কের সার্ভার সমস্যার কারণে সেবাগ্রহীতাদের অপেক্ষার প্রহর গুনতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সেবা এখন যথেষ্ট ভালো ব্যাপার, ওনারা তো সার্ভিস দেওয়ার জন্য এখন মেশিনারি যদি ডিস্টার্ব দেয় তাহলে তো ওনাদের করার কিছু নেই। আমরা আগে তো পাসপোর্ট অফিসে আমি যখন প্রথম আসছি 2017 সালে তখন অনেক হয়রানি হইতেছে আমারে। এখন বর্তমানে 2025 সালে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে বা অনেক ভালোভাবে কাজ জমা নিতেছে, কোনো হয়রানি হইতেছে না। আমরা আগে অনেক কিছুই শুনতাম, বাট বর্তমানে আমি দেখছি যে এগুলো আসলে কিছুই না, সব কিছুই ভিত্তিহীন। আগের চেয়ে অনেক ভালো নিয়ম কানুন বা এদের হয়রানি আমরা স্বীকার করতেছি না। লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস সম্পর্কে মানুষের পূর্বে ধারণা এবং বর্তমান ধারণা এটা তুলনামূলক পার্থক্য মানুষই বলতে। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জানান, সুন্দর ও মনোরম পরিবেশে নান্দনিক সাজে সজ্জিত পাসপোর্ট অফিসটির প্রতিটি সেক্টরের সামনে সেবাগ্রহীতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের সেবা নিচ্ছেন। এছাড়াও জটিল কোনো বিষয় সমাধানে সেবাগ্রহীতাদের জন্য তাদের দরজা সবসময় খোলা বলেও জানান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব তাদের যে পেন্ডিং কাজকর্ম যেগুলি আছে, যে প্রবলেমগুলি আছে বিভিন্ন কারণে হয়ে থাকে, দ্রুততার সহিত সমাধান করে পাসপোর্ট প্রত্যাশীদের নিকট পাসপোর্ট হস্তান্তর করা, এই কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতে থাকবে। দ্রুত জনবল সংকট দূর করে সেবার মান বৃদ্ধি করা হবে, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 21-এর প্রথম প্রহরে টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ডিআইজি আশরাফুর রহমান সহ অন্যান্যরা। নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরে মোসলেউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান ও নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। এরপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। কক্সবাজার মহেশখালী নৌ রুটে প্রতিদিন চলাচল করে অন্তত 10,000 যাত্রী। বর্তমানে পর্যটন মৌসুম হয় যোগ হয়েছে আরও 2,000-এর বেশি পর্যটক। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই নৌ রুটে কোনো তদারকি না থাকায় অতিরিক্ত ভাড়া নেয়ার পাশাপাশি অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে যাত্রী ও পর্যটকরা। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। ফিটনেসহীন স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা, করা হচ্ছে হয়রানিও। এত সব অভিযোগ কক্সবাজারের 6 নম্বর ও মহেশখালীর গোরখঘাট নৌ রুটে। প্রতিদিন এই নৌ রুটে চলাচল করে অন্তত 10,000 যাত্রী। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই নৌ রুটে কোনো তদারকি না থাকায় দুর্ভোগে তারা। স্পিডগুলোর মধ্যে কোনো লাইফ জ্যাকেট নেই, কোনো কিছুই নেই এখানে, যে একটা মানুষ যে পড়ে যাওয়ার পর ওই মানুষটাকে কে নিরাপত্তা করবে? তারা তো বসানোর পরে এত ভিড় করে নেয় যে মানে এটা যে কোনো সময় মাঝখানে যে ডুবেও যেতে পারে, এমন একটা অবস্থা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে স্পিডবোটে 90 টাকা ও কাঠের বোটে ভাড়া 30 টাকা নির্ধারণ করা হয়, কিন্তু কয়েকদিন যাওয়ার পর ফের নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। আমরা পর্যটক, আমাদের কাছে টাকাটা একটু বেশি চাই, প্রতি চাচ্ছে 360 টাকা করে। স্পিডবোট যে ভাড়াটা, আমার মনে হয় এটা আরও কমানো উচিত। প্রশাসনের কাছে মহেশখালীর একজন সচেতন নাগরিক হিসাবে অনুরোধ করব, মানে ভবিষ্যতে যেন এরকম হয়রানি না হয়, ঘাটে যেন অনিয়ম না হয়। সবাই দুয়া তুলছে পাতা এমন না, কিছু কিছু ড্রাইভার খারাপ আছে। এদিকে অনিয়মের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। 6 নম্বর ঘাট এবং নুনিয়ারচর ঘাটে আপনি যে বিষয়গুলোর কথা বললেন, এগুলো আমরাও কিছু শুনেছি যে অব্যবস্থাপনা এবং কিছু নিয়ম বহির্ভূত কার্যক্রম চলতেছে বা যাত্রী হয়রানি, আমাদের কানেও কিছু আসছে।
তো আমরা পর্যায়ক্রমে এগুলো তদারকি করে সরেজমিনে পরিদর্শন করে এগুলোর বিরুদ্ধে আশু ব্যবস্থা নিচ্ছি। আমাদের জেলা প্রশাসন থেকে 2 জন কর্মচারীকে সেখানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। আমরা খুব দ্রুতই দিয়ে দিলে তারপর 2 ঘাটে 2 জন হয়তো ডিউটি করবেন। ওই পাশ থেকে উপজেলা নির্বাহী অফিসার থেকে 2 জন, এই পাশে আমার অফিস থেকে 2 জন যাবে। পর্যটক ও যাত্রী হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। নরসিংদীতে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী রায়পুরায় চারাবাগ নামক স্থানে বাস চাপায় ঘটনাস্থলে রনি মিয়া এবং তাপস মিয়া নামের 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত স্বজনরা জানান তারা 2 জন দুপুরে মোটরসাইকেল দিয়ে নরসিংদীতে দাওয়াতে যাচ্ছিলেন, যার পথে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। একই বাড়ির 2 জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলার ফতুল্লা থানার 71 নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ওই ফ্রি মেডিকেল কর্মসূচি পালিত হয়। শুক্রবার ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছে প্রায় 200 সামর্থ্যহীন রোগী। ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়ে 71 নং উত্তর মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজক কমিটি মাসুদ আরমান বাদল সহ অন্যান্যরা জানান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেরা যে যার মতো সামর্থ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। 2020 সালের নিয়োগ বিধি বাতিল ও ফিডার কালপূর্তির তারিখ হতে পদোন্নতি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন পার্কে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে খালাসি থেকে মিস্ত্রি গ্রেড 1 পর্যন্ত সংশ্লিষ্ট রেল কর্মচারীরা অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির সমন্বয়ক নেতারা সহ লোকো শেডের রফিকুল ইসলাম মিশু, ডিজেল লোকোমেটিভ কারখানার মাজেদুল ইসলাম ও নূর আলম, কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানার বীর লোকমান মাহফুজ রহমান বক্তব্য রাখেন। দীর্ঘ 11 বছর প্রবাস জীবন কাটিয়ে জন্মভূমিতে ফেরার আমিশপাড়া কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি আল মামুন সবুজকে বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ব্যারিস্টার এম.এ. মাহবুব উদ্দিন খোকনের ব্যানারে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে সোনাইমুড়ি উপজেলার যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে এই শুভেচ্ছা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ। পরে ফ্যাসিস্ট হাসিনার ক্রসফায়ার নামে গুলিবিদ্ধ হয়ে নিহত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের কবর জিয়ারত করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন শাহজাদপুর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ও শাহজাদপুর মডেল হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সিরাজি পিয়ালের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সহকারী অধ্যাপক আসমত রানা, সরকারি অধ্যাপক মোহাম্মদ রায়হান আলী সরকার, সরকারি অধ্যাপক তাজউদ্দিন আহমেদ সহ আরও অনেকে।
চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নগরীর চকবাজার একটি কনভেনশন হলে এই নির্বাচনের কার্যক্রম শুরু হয়। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে মোহাম্মদ ইউসুফ ও সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ চৌধুরী নির্বাচিত হয়। চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সন্তানদের রচনা ও সুন্দর হাতের লেখা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টিসিজে সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও অ্যানোমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহি, অনুষ্ঠানে বিশেষ অতিথি বঞ্জ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। টিসিজে সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনামুল হক, সহ সভাপতি মোহাম্মদ আলী আকবর সহ অন্যান্যরা। গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দ্রা সরকারি কলেজ মাঠে ইয়ং স্টার ক্লাব বনাম রয়্যালস 11-এর মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে উদ্বোধন করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজবি আহমেদ দুলাল। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলায় চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার পশ্চিম ব্যাংক টাউন মাঠে এই খেলা হয়। যুব সংঘ আবু সাইদের উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়। রুহুল বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাতুল্লাহ, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাহন সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দাবি আদায় না হয় কুয়েটের উপাচার্যের বাসভবনে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার। বগুড়া দুপচাঁচিয়ায় ব্যাটারি চালিত অটো ভ্যানে ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলে 3 জন নিহত, আহত 4। এবং বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি রাজধানীর বাজারে, বেড়েছে ডিম, মুরগি, মাছ মাংসের দাম। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।